প্রবলেমে বলা হচ্ছে এত ভেক্টরটি দ্বারা জেড অক্ষের সাথে উৎপন্ন কোণের পরিমাণ কত। তো এখানে আমরা একটা টেকনিক দেখব যে এত ভেক্টরটি এক্স বা ওয়াই বা জেড অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করলে থিটা হবে কস ইনভার্স আই অথবা জে অথবা কে এর সহগ, আর নিচে হবে ওই ভেক্টরটির মান দ্বারা ভাগ করতে হবে। ওকে, তো এক্স অক্ষের কথা বললে আই এর সহগ নিতে হবে, ওয়াই অক্ষের কথা বলে জে এর সহগ নিতে হবে, জেড অক্ষের কথা বললে কে এর সহগ নিয়ে কাজ করতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই ভেক্টরটি জেড অক্ষের সাথে কোন কোণ উৎপন্ন করে, তাহলে কে এর সহগ নিতে হবে। তাহলে থিটা সমান সমান আমরা পাবো কস ইনভার্স, তাহলে কে এর সহগ এখানে কত, কে এর সহগ হচ্ছে 5, আর নিচে এটার মান কত পেয়ে যাব আমরা, রুট ওভার 2 এর উপর স্কয়ার করলে 4, 3 এর উপর স্কয়ার করলে 9, তারপর 25। ওকে, তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি কস ইনভার্স 5, নিচে কত পাচ্ছি 29, আর 9 আমরা এখানে 38 পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে এটি হচ্ছে এটার উত্তর। প্রশ্নটিতে বলা আছে যে লিমিট এক্স টেন্ডস টু 0 sin 2x ডিগ্রি বাই এক্স এর মান কোনটি। তো আমরা জানি 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি সমান পাই বাই 180, এক্স ডিগ্রি সমান লিখতে পারবো পাই এক্স বাই 180। তাহলে 2x ডিগ্রি কত, তো 2 এখানে আসলে কাটাকাটি করে আমরা পাই এক্স বাই 90 লিখতে পারি। ওকে, তাহলে আমরা এখানে কি করব, এই 2x ডিগ্রির জায়গায় আমরা মানটা রিপ্লেস করে দেব। ওকে, আর নিচে আছে এক্স, তারপর কি করব আমরা নিচে এই পাই বাই 90 এটা বাড়তি নিব, তো বাড়তি নেওয়ার ফলে এটা আমাকে বাদ দিতে হবে, তো আমি একেবারে সামনে লিখে দিলাম পাই বাই 90, কারণ এটা ধ্রুবক। তো এখন আমরা জানি যে লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স এর মান হচ্ছে 1। তো এই সূত্রটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে আমরা এই মানটির পরিবর্তে 1 লিখতে পারবো, তাহলে পাই বাই 90 গুণন 1। ঠিক আছে, তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি, পাই বাই 90 পেয়ে যাচ্ছি। তাহলে এটাই হচ্ছে এটার উত্তর। 3 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে এটা হচ্ছে একটা ডেফিনিট ইন্টিগ্রালের প্রবলেম, তো এর মান কোনটি। তো আপার লিমিট দেওয়া আছে 1, লোয়ার লিমিট এখানে 0। তো আমরা যদি ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ইন্টিগ্রেশন করি তাহলে দেখা যাচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স পেয়ে যাব। আপার লিমিট 1, লোয়ার লিমিট হচ্ছে 0। তো এখন আপার লিমিট বসাই দিব, এক্স এর জায়গায় 1 বসিয়ে দিব, তারপর লোয়ার লিমিট 0 বসিয়ে দিব। তো এটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব। তো এটাকে আমরা ইনভার্স এইভাবে লিখতে পারি, আর এটার উপরে 0 পাওয়ার আছে তাহলে এটা 1 দিবে, আমরা মাইনাস থাকার কারণে এখানে প্লাস হয়ে যাবে। তাহলে এটি হচ্ছে এই প্রশ্নের উত্তর। ওকে, তো এরপর আমরা 4 নম্বর প্রশ্নটিতে দেখতে পাচ্ছি দেয়া আছে কত, এটা হচ্ছে অনির্দিষ্ট যোগজের প্রবলেম, ডিডিএক্স নিচে 1 মাইনাস কজ এক্স, এটা সমান কত। তো আমরা একটা ফর্মুলা জানি যে 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, এটা সমান আমরা লিখতে পারি 1 মাইনাস কজ এক্স। তাহলে 1 মাইনাস কজ এক্স এর পরিবর্তে 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 লিখে দিলাম। তো এখানকার হাফটা আমরা বাইরে নিয়ে এলাম, আর 1 বাই সাইন স্কোয়ার এক্স বাই 2 এর আমরা লিখতে পারি কোসেক স্কোয়ার এক্স বাই 2। তো আমরা জানি যে কোসেক স্কোয়ার এক্স এর যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে মাইনাস কট এক্স পেয়ে যাই। তো এক্স বলতে এখানে এক্স বাই 2, তাহলে সামনে মাইনাস লিখে দিলাম, এখানে আছে হাফ, তাহলে এটা পেয়ে যাব আমরা কত, কট এক্স বাই 2, আর এখানে কত আসবে, এই হাফ নিচে চলে আসবে। ঠিক আছে, প্লাস সি দিতে হবে কারণ এটা অনির্দিষ্ট যোগজ। দেখা যাচ্ছে এই হাফ চলে যাবে, তাহলে কত পাবো আমরা, মাইনাস কট এক্স বাই 2 প্লাস সি। তাহলে এটি হচ্ছে এটির আনসার। আমার প্রশ্ন বলা হচ্ছে এই সরলরেখার ঢাল কত। তো আমরা ঢাল বাইর করার একটা ছোট ফর্মুলা জানি যে মাইনাস এক্স এর সহগ ভাগ ওয়াই এর সহগ। তো এক্স এর সহগ এখানে কত 1, আর ওয়াই এর সহগ হচ্ছে মাইনাস রুট 3, তাহলে ওয়াই এর সহগ হচ্ছে মাইনাস রুট 3, এই মাইনাস চলে গেল, তাহলে কত 1 বাই রুট 3। তাহলে এটির আনসার হচ্ছে 1 বাই রুট 3। তারপর 6 নম্বর একটি প্রবলেম, সেটি হচ্ছে tan 2x এর পর্যায় কোনটি। আমরা জানি tan থিটা কিংবা কট থিটা এদের মৌলিক পর্যায় হচ্ছে অনলি পাই, মানে শুধু পাই। আমরা কি করব, এই এক্স এর যে সহগটা আছে পাই ভাগ এক্স এর সহগটা করে দেব,
তাহলে যা আসবে সেটি হচ্ছে উত্তর। তাহলে π/2 হচ্ছে tan 2x এর পর্যায়ে। ওকে, দেন আমরা এখানে একটা প্রবলেমে আসলাম, 7 নম্বর প্রবলেম। তো এখানে বলছে যে ইন্টিগ্রেশন অফ cos x বাই রুট সাইন এক্স ডিএক্স হলে আই এর মান কোনটি? তো প্রতিস্থাপন পদ্ধতিটা আমরা একটা সমাধান করব। তো আমরা জানি যে রুট জাতীয় কোনো জিনিস থাকলে জেড স্কোয়ার ধরে কাজ করতে হয়। তাহলে জেড স্কোয়ার ইকুয়াল আমরা সাইন এক্স ধরলাম, তারপর এটা ডেরিভেটিভ করে দিলাম। ওকে, তাহলে ডেরিভেটিভ কত চলে আসলো? জেড স্কোয়ারের ডেরিভেটিভ করলে 2z dz, আর সাইন এক্সের ডেরিভেটিভ হলো cos x, আর ডিএক্সটা এখানে চলে আসলো। তো আমরা এখন ওই যে উপরে cos x dx আছে, এটার পরিবর্তে এই মানটা রিপ্লেস করে দেবো। তাহলে ইন্টিগ্রেশনে আমরা কি করলাম? cos x dx এর জায়গায় এই মানটা রিপ্লেস করলাম, আর নিচে এই যে সাইন এক্স এর জায়গায় বসিয়ে দেবো জেড স্কোয়ার। তাহলে স্কোয়ার রুট কাটা গেল। এখন এই জেড চলে যাবে, তাহলে থাকলো কত? 1। আমরা জানি যে যে চলকের এক্সপেক্টে ইন্টিগ্রেশন করব সেই চলকটি চলে আসে। তাহলে এখানে 1 আছে, 1 ইন্টিগ্রেশন করলে জেড চলে আসবে। তাহলে 2z প্লাস সি, যেহেতু অনির্দিষ্ট যোগ সি দিতে হবে। তো এখন আমরা কি করব? এই যে এখান থেকে জেড স্কোয়ার আমরা কত ধরছিলাম? সাইন এক্স। তাহলে এখান থেকে জেড এর মানটা বাইর করতে পারি আমরা √সাইন এক্স। তো আমরা বসিয়ে দিব, তাহলে এটি হচ্ছে উত্তর। দেন 8 নম্বর একটি প্রবলেম হচ্ছে যে NC10 = NC6 হলে n = হোয়াট? তো আমরা সমাবেশের সমতা থেকে লিখতে পারি, দেখো যেখানে n এখানে n সেম আছে, তাহলে চোখ বন্ধ করে নিচের এই 10 আর 6 আমরা যোগ করে দিব। যোগ করে কত পাচ্ছি আমরা? 16। এটি হচ্ছে এটার উত্তর। ওকে, তারপর 9 নম্বর একটি প্রবলেম আছে। এ ম্যাট্রিক্সের ক্রম আছে p গুণন n। তাহলে এ ম্যাট্রিক্সের ক্রম কত? p গুণন n। ঠিক আছে, মানে এটাকে এভাবে আমরা রিড করি p/n। ঠিক আছে, আবার দেখা গেছে যে বি ম্যাট্রিক্সের ক্রম কত আছে? n/m। ওকে, আমরা ম্যাট্রিক্সের গুণনের কন্ডিশন থেকে জানি যে এটির কলাম সংখ্যা এবং এটির সারির সংখ্যা সেম হতে হবে, তবে সেটা গুণনযোগ্য। তো তোমরা চোখ বন্ধ করে এই অংশটুকু বাদ দিয়ে দিবা। এই বাদ দিলে কি থাকে? p গুণন m। ঠিক আছে, তাহলে আমরা ম্যাট্রিক্সের ক্রম কি পাবো? যে p/m। ঠিক আছে, এটা রিড করতে হয় p/m। তাহলে এটি হচ্ছে এটার অ্যান্সার। ওকে, 10-11 নম্বর এই তথ্যের উপর বেস করে অ্যান্সার করতে হবে। তো এটি হচ্ছে একটি সরলরেখার সমীকরণ। সরলরেখাটির সমীকরণ হচ্ছে x + 3y + 3 = 0। তো 10 নম্বর প্রশ্নে বললো রেখাটি দ্বারা অক্ষদ্বয়ের খণ্ডিত অংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কোনটি? তো এই সরলরেখাটিকে আমরা লিখতে পারি x + 3y = -3। তারপর আমরা কি করলাম? -3 ভাগ করে দিলাম। তাহলে x/-3 প্লাস, আর 3 চলে গেল, এখানে -1 থাকলো। তাহলে বোঝাই যাচ্ছে যে x অক্ষের নেগেটিভ দিক থেকে সে 3 একক অংশ কাটছে এবং y অক্ষের নেগেটিভ দিক থেকে সে 1 একক অংশ কাটছে। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক আমরা বলতে পারি যে -3, 0, কারণ আমরা জানি x অক্ষের উপর কোটি শূন্য, আবার y অক্ষের উপরে ভূ শূন্য, আর y কতটুকু অংশ গঠন করলো? এখানে -1। তাহলে -1 এর তো এই মধ্যবিন্দু কি হবে? তো মধ্যবিন্দু বাহির করার সূত্র কি জানি আমরা? মধ্যবিন্দু বাহির করার সূত্র হচ্ছে যে ভুজদ্বয়ের যোগফল ভাগ 2, কোটি দ্বয়ের যোগফল ভাগ 2। ঠিক আছে, তাহলে এখানকার ভুজ কত? -3, আর এখানকার ভুজ হচ্ছে 0। করে দিলে আমরা কি পাবো? -3/2। আবার কি হচ্ছে? এই 0 আর -1 যোগ করলে পাবো -1 ভাগ 2। তাহলে যে -3/2, -1/2, এটি হচ্ছে মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তারপর 11 নম্বর প্রশ্নে কি বললো? যে রেখাটি y অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার পোলার স্থানাঙ্ক নির্ণয় করো। আমরা দেখতেই পাচ্ছি যে y অক্ষকে এই 0, বিন্দুতে ছেদ করলো। তাহলে 0, বিন্দুতে পোলার স্থানাঙ্ক কত? তো পোলার স্থানাঙ্ক বাহির করার জন্য আমরা কি জানি? এখানে বাহির করতে হবে r θ। পোলার স্থানাঙ্ক আমরা কি জানি? r, θ। তাহলে r এর যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে √x² + y²। তো এখানে x এর মান 0, y এর মান হচ্ছে -1। তো x এর মান 0 বসালে কোনো কিছুই পাবো না, y এর জায়গায় বসিয়ে দেবো -1, -1 উপর স্কোয়ার। তাহলে কত পাবো আমি? 1। তাহলে 1 এর রুট হচ্ছে 1। তাহলে r এর মান পেয়ে গেলাম আমি কত? r এর মান পেয়ে গেলাম আমি এখানে 1। এখন থিটা কত হবে? তো চিত্র থেকে যারা চালাক বলে দিবে যে এখান থেকে শুরু করে এইটুকু হচ্ছে থিটা। তাহলে এইটুকু 90, এইটুকু 90, এইটুকু 90, তার মানে 390, 3 9 27, তার মানে এখানে 270 ডিগ্রি। তো চোখ বন্ধ করে আমরা লিখে দিতে পারবো যে 270 ডিগ্রি। আলাদা কোনো ফর্মুলা ইউজ করার দরকার নেই, এখান থেকে এটা দেখেই বোঝা যাবে। ওকে, তাহলে এটিকেই আমরা উত্তর হিসাবে জানবো।
দেন 12 নম্বর একটু প্রবলেম আছে, ডিডিএক্স অফ লগ 10 ভিত্তিক এক্স এর মান কোনটি। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে লগ 10 ভিত্তিক ই গুণন লগ ই ভিত্তিক এক্স, মানে এটাকে ব্রেকডাউন করে আমরা এটা লিখতে পারি। তো বুঝতেই পারতেছি যে এই পার্টটা হয়ে যাচ্ছে ধ্রুবক, তাহলে এটা একদম আমরা ডেরিভেটিভের বাইরে রেখে দিব লগ 10 ভিত্তিক ই। তাহলে কার ডেরিভেটিভ করবো আমরা এখন, লগ ই ভিত্তিক এক্স। তো এটাকে আমরা লন এক্সও লিখতে পারি। ওকে, তাহলে আমরা এখন দেখতেই পাচ্ছি যে লন এক্স এর ডেরিভেটিভ করলে হচ্ছে 1/x, আর এটার কোনো কাজ হয়নি, তাহলে এটা আমরা এখানে লিখে দেব। তাহলে এটি হচ্ছে এটার উত্তর। ওকে, 13 নম্বরে একটি চিত্র দেয়া আছে, তো এখানে √5 কিন্তু প্রশ্নে দেওয়া নেই, তো আমরা এটা বাহির করে নিলাম। আমরা জানি একটা এখানে এই চিহ্নটি থাকার মানে হচ্ছে আমরা বুঝে যাব এই কোণটি হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটি হচ্ছে কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। তাহলে পিথাগোরাসের সূত্র থেকে আমরা অতিভুজের সমান কি জানি, জানি √ লম্ব স্কোয়ার, তাহলে 4 প্লাস ভূমি স্কোয়ার, তাহলে 1, তাহলে কত পাচ্ছি আমি √5। তো √5 আমরা এখানে লিখে দিলাম। তাহলে অতিভুজ কত পেয়ে গেলাম আমরা, √5। তো উদ্দীপক থেকে এখানে বলছে যে tan θ = 2, তাহলে যখন এটা থিটা তখন এটা ভূমি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। তাহলে tan θ = আমরা কি জানি, tan θ = আমরা জানি লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি জানি। তাহলে এখানে লম্ব কত 2 আর ভূমি হচ্ছে 1, তাহলে tan θ = 2। তাহলে এই অপশনটি ঠিক আছে, এক নম্বরে যেটা বললো এটা ঠিক আছে। আবার দেখা গেছে কি বললো sin α = 1/√5, তো যখন আলফা নিবে তখন এটা ভূমি, এটা লম্ব, ঠিক আছে। তাহলে sin α = আমরা কি জানি লম্ব বাই অতিভুজ, আমরা কি জানি এটা লম্ব বাই অতিভুজ। ওকে, তো আলফা নেওয়ার ক্ষেত্রে ভূমি এটা, লম্ব হচ্ছে কত 1, তাহলে লম্ব, অতিভুজ কত √5। ওকে, তাহলে দেখা যাচ্ছে যে এটাও ঠিক আছে। এবার sec α। ওকে, তো আমরা কি জানি, তো আমরা জানি যে cos α = কি, cos α = ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত, তো ভূমি দেখা যাচ্ছে এখানে ভূমি হচ্ছে 2 আর অতিভুজ হচ্ছে √5। তো এটাকে উল্টাইলে আমরা কি পাবো, sec α। sec α = কত আসে √5/2, কিন্তু এখানে দেওয়া আছে শুধু √5, তাহলে এই অপশনটি হবে না। তাহলে এখানে সঠিক উত্তর হবে 1 ও 2, ঠিক আছে। দেন 14 নম্বরে ওরা একটি 3/3 ম্যাট্রিক্স দিল, দেওয়ার পর বলল এটার বিপরীত ম্যাট্রিক্স কোনটি। ওকে, তো বিপরীত ম্যাট্রিক্স যেহেতু ওরা এ দ্বারা প্রকাশ করছে, তাহলে আমরা জানি যে একটা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বাইর করতে কি করতে হয়, অ্যাডজয়েন্ট, ওই ম্যাট্রিক্সটা অ্যাডজয়েন্ট বাইর করতে হয় এবং ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান দ্বারা ভাগ করতে হবে। ওকে, তো নির্ণায়কের মানটা আমরা, যেহেতু এটি একটি কর্ণ ম্যাট্রিক্স, তাহলে শুধু কর্ণের উপাদানগুলো গুণন করে দিলেই যা পাবো সেটাই হবে নির্ণায়কের মান। 3 2 আর 6, 4 6 আর 24, এই 24 হবে এটার নির্ণায়কের মান। ওকে, দেন এটার অ্যাডজয়েন্ট আমরা কিভাবে বাহির করব এটা একটু বলে দিই আমি। যেহেতু এটা একটা কর্ণ ম্যাট্রিক্স, কর্ণের উপাদান বাদে সবগুলো শূন্য আছে, সেহেতু এখানে কত ঝামেলা নেই আর কি। এই 2 এর জায়গায় আমরা জাস্ট এই 3 আর 4 গুণন করে যেটা আসে সেটা বসিয়ে দেব। তাহলে 2 এর জায়গায় বসে যাবে 3 4 গুণন করে পাচ্ছি 12, আর 3 যখন নিব তখন 3 বাদে এই 2 এবং 4 গুণন করে যেটা হয় 4 2 8 এখানে লিখে দেব। এবার যখন 4 নিব তখন এই 3 আর 2 গুণন করে 6 হয়, সেটা এখানে লিখে দিব। তা আমরা কিন্তু এর অ্যাডজয়েন্টটা পেয়ে গেলাম। ওকে, তাহলে অ্যাডজয়েন্টের জায়গায় আমরা অ্যাডজয়েন্ট লিখে ফেললাম আর নিচে মান দ্বারা কি করলাম, ভাগ করলাম। তো এখন আমি যদি ভাগ করে দিই, 12কে 24 দ্বারা ভাগ করলে হাফ হয়ে যাচ্ছে। এখানে কত, 0কে কোনো কিছুই পাবো না, এটাও পাবো না, 0কে করে দিলেও কোনো কিছু পাবো না। 8কে 24 দ্বারা ভাগ করলে আমরা কত পাচ্ছি 1/3, আর এখানে 6কে ভাগ করলে 1/4 পেয়ে যাচ্ছি। তাহলে এটাই হয়ে যাচ্ছে এটার ইনভার্স ম্যাট্রিক্স। তো অপশনে যেটা এখানে আছে সেটা দেখে আমরা দাগায় ফেলবো। ওকে, দেন 15 নাম্বারে এখানে একটি প্রবলেম বলেছে যে কে এর মানের জন্য এত এবং এত সরলরেখা দ্বয় পরস্পর লম্ব হবে। আসলে কে এর কোন মানের জন্য, তো আমরা জানি যে দুটি সরলরেখা যদি এরকম হয় a1x b1y + c1 = 0, আবার যদি একটি সরলরেখা এরকম হয় a2x
b2y প্লাস c2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এই দুটি সরলরেখা পরস্পর লম্ব হওয়ার শর্ত হচ্ছে এই এক্স এর সহগ কত a1 আর এক্স এর সহগ হচ্ছে a2, এটা আমরা গুণন করে দিব। তারপর প্লাস ওয়াই এর সহগ কত b1, ওয়াই এর সহগ হচ্ছে b2, আমরা গুণন করে দিব। এই গুণনের যোগফলটা কি হবে? 0 হবে। যদি হয় তাহলে এই রেখাদ্বয় পরস্পর কি হয়ে যাবে? লম্ব হয়ে যাবে। তাহলে এখানে দেখো এক্স এর সহগ কত 2 আর এক্স এর সহগ কত 3, এই দুটো গুণন করে দিব, কত হয়ে যাবে 6। ওয়াই এর সহগ কত -1, ওয়াই এর সহগ কত +k, তাহলে কত হয়ে যাচ্ছে -k ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা k এর মানটা সহজে বাইর করতে পারি, কত 6। তাহলে এটি হচ্ছে উত্তর। ঠিক আছে, দেন 16 নম্বর একটি প্রবলেম বলেছে যে cos 10 ডিগ্রি ইজ ইকুয়াল টু p হলে sin 20 ডিগ্রি এর মান কোনটি? ওকে, তো sin 20 ডিগ্রিকে আমরা এইভাবে লিখব sin 2 ইন্টু 10 ডিগ্রি। ওকে, এখন sin 2 থিটার যে ফর্মুলাটা আছে সেটা ইউজ করব, এটাকে আমরা থিটা হিসেবে চিন্তা করব। তাহলে sin 2 থিটার ফর্মুলা হচ্ছে 2 sin থিটা ইন্টু cos থিটা। তো এখন দেখাই যাচ্ছে যে cos 10 ডিগ্রি মান p দেয়া আছে, তাহলে আমরা কি লিখতে পারি? এই 10 ডিগ্রির জায়গায় p বসিয়ে দিতে পারি, তাহলে 2p। আর এই sin 10 ডিগ্রিকে আমরা লিখতে পারি রুট ওভার sin স্কয়ার এটা, তাহলে স্কয়ার রুট কাটা গেল, sin 10 থাকলো। এখন এখানে 2p লিখলাম। এই sin স্কয়ার 10 ডিগ্রিকে আমরা ভেঙে লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার 10 ডিগ্রি। তাহলে এখানে আমরা লিখতে পারি 2p 1 মাইনাস cos 10 এর মান আমরা কত জানি? p, তাহলে p স্কয়ার। তাহলে 2p রুট ওভার 1 মাইনাস p স্কয়ার, এটি হচ্ছে এটার উত্তর। ওকে, তো 17 নম্বর একটি প্রবলেম এখানে বললো যে আমেরিকা শব্দটি সবগুলো অক্ষর একত্রে নিয়ে কত প্রকারে পুনর্বিন্যাস করা যাবে। তো পুনর্বিন্যাসের ক্ষেত্রে এক বিয়োগ করতে হয়। কেন বিয়োগ করতে হয় এটা একটু বলি, যে আমি যদি বিন্যাস করি তাহলে যতগুলো বিন্যাস হবে তার মধ্যে আমেরিকা শব্দটিও কিন্তু একটু বিন্যাস। তো যেহেতু পুনর্বিন্যাস করতে বলছে, তাহলে আমেরিকা শব্দটি অলরেডি বিন্যাস হয়ে আছে, তাহলে ওটা আমার দরকার নেই, পুনর্বিন্যাসের দরকার। এই জন্য আমেরিকা শব্দটির সংখ্যা হচ্ছে একটা, এই একটা কিন্তু বিয়োগ করে দিতে হয়। ওকে, তো এটা আমি একেবারে লিখে ফেললাম যে এখানে দেখা যাচ্ছে যে 7টি বর্ণ আছে 7 ফ্যাক্টোরিয়াল, এদের মধ্যে 2টি এ আছে, তাহলে ভাগ করতে হবে বিন্যাসের নিয়ম মেনে। 2 ফ্যাক্টোরিয়াল, 7 ফ্যাক্টোরিয়াল মানে 5040, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, ভাগ করে দিলে কত পাচ্ছি আমরা? 25 20, এখান থেকে 1 বিয়োগ করলে 25 19 পেয়ে যাচ্ছি। তাহলে এটি হচ্ছে এটির উত্তর। আমার একটি প্রবলেম বললো যে এখানে একটা এরা চিত্র দিয়ে দিয়েছে, বললো যে লেখচিত্রের সমীকরণ নিচের কোনটি? 4টা অপশন আছে, y সমান x স্কোয়ার, y সমান x স্কোয়ার মাইনাস 3, y সমান মাইনাস 2x স্কোয়ার, x ইকুয়াল টু y স্কোয়ার। তো বোঝা যাচ্ছে এটা একটি পরাবৃত্ত। তো আমি এখানে একটা টেকনিক বলে দিই। এই পরাবৃত্তটা দেখা যাচ্ছে যে y অক্ষ বরাবর আছে, মানে y অক্ষের সাপেক্ষে প্রতিসম এবং নেগেটিভ দিকে। ওকে, তার মানে বোঝা যাচ্ছে যে y অক্ষের নেগেটিভ দিকে, এবং যেহেতু y অক্ষের প্রতিসম তাহলে এই y এর ঘাত হয়ে যাবে 1। ওকে, এই y এর ঘাত হয়ে যাবে 1, আর নেগেটিভ দিকে হয়ে যাবে মাইনাস। তো বিষয়টা এরকম হতে পারতো যে 4x স্কোয়ার। ঠিক আছে, আমরা জানি যে একটা পরাবৃত্তের আদর্শ সমীকরণ হচ্ছে কিরকম, 4 যদি এটাকে আমরা এইভাবে লিখি y স্কোয়ার সমান 4ax, ঠিক আছে, বা এরকম হতে পারে x স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay। তাহলে কোন প্যাটার্ন মেনটেন করতেছে? সে কিন্তু এই প্যাটার্ন মেনটেন করতেছে। ঠিক আছে, তো এই রেসপেক্টে দেখা যাচ্ছে যে y এর নেগেটিভ দিকে আছে, তাহলে মাইনাস। ঠিক আছে, আবার y অক্ষের সাপেক্ষে প্রতিসম, তাহলে y হবে এখানে লিনিয়ার, মানে ঘাত 1 হয়ে যাবে। তো এটা আমরা যদি অপশনে খুঁজি তাহলে দেখা যাচ্ছে যে এই অপশনটি বাদে আর কোথাও কিন্তু এই কন্ডিশন মানতেছে না। ওকে, তো আমি যদি এই চিত্রটা আর্ট করতে চাই, এই চিত্রটা হবে y অক্ষের পজিটিভ দিকে, তাহলে এটা হবে না এখানে। এই চিত্রটা আর্ট করতে চাইলে দেখা যাচ্ছে যে এটা এই মূল বিন্দু থেকে দূরে সরে যাবে। ঠিক আছে, মূল বিন্দু থেকে দূরে সরে যাবে, এটা হবে না। শুধু একটি মাত্র অপশন এখানে, যে এটি হচ্ছে কারেক্ট। ওকে, যে আমরা এই প্যাটার্ন মেনটেন করব, এবং এখানে এই যে y অক্ষ নেগেটিভ দিকে আছে, তাহলে নেগেটিভ, আর y অক্ষের সাপেক্ষে প্রতিসম, এই জন্য y এর পাওয়ার হচ্ছে 1 বাই লিনিয়ার এখানে। তাহলে এটি হচ্ছে এখানে সঠিক উত্তর। ওকে, তো গ্রাফ সম্পর্কে একটু ভালো আইডিয়া না থাকলে এটা বোঝা টাফ হয়ে যায়।
দেন 19 নম্বর একটি প্রবলেম বললো, এটি একটি নির্ণায়ক দিয়েছে, তাহলে নির্ণায়কটির মান এরা বলে দিয়েছে 0। ওকে, তাহলে নির্ণায়কটির মান বলে দিয়েছে এরা 0। তো মান যদি আমরা বাহির করি এটার 0ই পাবো। আবার বলতেছে 2 নম্বর সারি 3 নম্বর কলাম, তাহলে 2 নম্বর সারি 3 নম্বর কলাম মানে এই উপাদানটা। তো এই উপাদানটা অনুরাশি কি? তাহলে অনুরাশি আমরা যদি 6 এর অনুরাশি বাহির করতে চাই, তাহলে এখানে 2 নম্বর সারি 3 নম্বর কলামের উপাদান কিন্তু 6, তাহলে 6 এর অনুরাশিটা কিরকম হবে? তাহলে 6 এর অনুরাশিটা হবে এখানে এইরকম, 6 এর অনুরাশিটা হবে তখন এই সারি এবং এই কলাম বাদ যাবে, তার মানে কত? 3 2 1 -1 এরকম আসে। তো এটা মান যদি আমরা বাহির করি তাহলে কত আসে? -3 -2, তার মানে কত আসে? -5 আসে। তো এখানে দেয়া আছে 5, তাহলে এটা হবে না। ঠিক আছে, আবার কি বলছে? 2 নম্বর সারি 1 নম্বর কলাম, তো 2 নম্বর সারি 1 নম্বর কলামের উপাদান কত? 0। তো এটা যদি সহগুণক বাহির করতে যাই তাহলে দেখা যাচ্ছে যে অ্যাট লাস্ট 0ই হয়ে যাবে, তাহলে এটি সঠিক আছে। তাহলে এখানে 1 এবং 3 কিন্তু সঠিক, 2 নম্বর সঠিক নয়। তাহলে এখানে উত্তর হবে 1 এবং 3। ওকে, তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর। দেন এখানে একটি তত্ত্ব দেয়া আছে, এই তত্ত্বের উপর বেস করে 20 এবং 21 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। তো তত্ত্বটা কি? এটি হচ্ছে একটা বৃত্তের সমীকরণ, এই বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করে। তো আমরা জানি একটা বৃত্ত কাকে স্পর্শ করতেছে? একটা বৃত্ত স্পর্শ করতেছে ওয়াই কে। ঠিক আছে, ওয়াই কে স্পর্শ করতেছে। তাহলে ওয়াই কে স্পর্শ করার শর্ত কি আমরা জানি? ওয়াই কে স্পর্শ করার শর্ত হচ্ছে এফ স্কয়ার ইজ ইকুয়াল টু সি, এটা আমরা জানি। তো 20 নম্বর প্রশ্নে এনারা কি বললো যে সি এর মান কত? ওকে, তো আমরা এখান থেকে কেন্দ্রটা চট করে বাহির করে নিব। তো কেন্দ্র কত? -g -f। তো কেন্দ্র বাহির করা আমি একটা শর্টকাট ফর্মুলা দিয়ে দিই। এক্স এর যে সহগটা আছে -6, এটাকে -2 দ্বারা ভাগ করতে হবে, তাহলে কত পেয়ে যাব আমরা? 3 পেয়ে যাব। আবার ওয়াই সহগ যত আছে এটাকে আমরা -2 দ্বারা ভাগ করব, তাহলে কত পেয়ে যাব? -4। তাহলে কেন্দ্র -g -f আমরা কিন্তু পেয়ে গেলাম। ওকে, এই মানগুলো এখানে বসালে এটি চলে আসে। তাহলে দেখা যাচ্ছে এখানে এফ এর মান হচ্ছে 2 বা -2। তো এই যে আমি যদি এখানে 2 বসিয়ে দিই, 2 এর উপর স্কোয়ার, তাহলে সি এর মান কত পেয়ে যাচ্ছে আমি? 4। তাহলে এখানে সি এর মান চেয়েছে, তাহলে সি এর মান 4 আমরা পেয়ে গেলাম। এখন বলতে পারে এই যে ওয়াই অক্ষকে যে স্পর্শ করলো এই স্পর্শ বিন্দুটার স্থানাঙ্ক কত? তো আমরা জানি যে ওয়াই অক্ষকে যেহেতু স্পর্শ করছে এখানে কিন্তু ভুজ শূন্য মানে এক্স এর মান 0। তো সেটাই আমি এখানে বললাম যে ওয়াই অক্ষকে স্পর্শ করার শর্তে এক্স ইজ ইকুয়াল টু 0। তাহলে আমাকে কি করতে হবে? এই সমীকরণে এক্স এর জায়গায় 0 বসিয়ে দিতে হবে। তো এক্স এর জায়গায় 0 বসিয়ে কিন্তু আমি এটা পাই। তো আমি দেখতে পাচ্ছি যে এখানে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র পড়ে, তার মানে ওয়াই এর মান কত পেয়ে যাচ্ছি? -2। ঠিক আছে, তাহলে এই বিন্দুতে এক্স অলরেডি 0, তাহলে এক্স এর মান 0, ওয়াই এর মান -2, তাহলে স্পর্শ বিন্দু পেয়ে গেলাম আমরা কত? 0, -2। আমার প্রবলেমটিতে বললো পি একটি ভেক্টর, কিউ একটি ভেক্টর হলে পি কিউ এর লব্ধি ভেক্টর কোনটি? ওকে, তাহলে আমরা জানি পি কিউ এর লব্ধি ভেক্টর, ওই ভেক্টর দুটি যোগ করে দিতে হবে। ওকে, তো যোগ করে দিলে যা পাবো সেটি হবে উত্তর। তো যোগ করলে কি হচ্ছে? এই 3i এর -i যোগ করলে হচ্ছে 2i, এখানকার 2j আর এখানকার j যোগ করে দিলে হচ্ছে 3j, -2 কে আর -6 কে যোগ করলে হচ্ছে -8 কে, তাহলে এটি হচ্ছে উত্তর। দেন 23 নম্বর একটি প্রবলেম কি বললো এনারা? a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 3π/2 হলে কোসেক বি প্লাস সি এর মান কত? তো এখান থেকে আমরা বি প্লাস সি এর মান কি বাহির করতে পারি? 3π/2, এটা আমরা ডান পাশে নিয়ে আসলাম, মাইনাস হয়ে গেল। এখন আমরা এই যে কোসেক বি প্লাস সি এই জায়গায় এই মানটা বসিয়ে দিব। তো এখন আমরা যদি কোঅর্ডিনেট করি দেখা যাচ্ছে যে কোঅর্ডিনেট করলে কি হচ্ছে? কয়টা 90? এখানে 3টা 90, 1টা 2টা 3টা, 3π/2 মানে 3টা 90, 1 2 3 মাইনাস করছে, তার মানে এই ঘরে আছে। এই ঘরে কি কোসেক আছে? নেই, এই জন্য মাইনাস। আবার π/2 এর সঙ্গে 3 আছে, বিজোড় সংখ্যা, তাহলে কোসেক হয়ে যাবে সেক। ওকে, তাহলে -sec a, এটি হচ্ছে উত্তর। তো 24 নম্বরে এখানে একটি এরা সরল সমীকরণ দিল যে 3x + 4y = 12, সরলরেখাটির লেখচিত্র কোনটি? তো এটাকে আমরা একটু এইভাবে লিখতে পারি, 3x/12 প্লাস 4y/12 = 1। ওকে, তা কাটাকাটি করলে আমরা কত পাচ্ছি? x/4 প্লাস y/3 = 1। তাহলে এটা লেখচিত্র আট করতে হবে, তাই তো? তো আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি যে এখানে এক্স অক্ষ থেকে পজিটিভ দিকে 4 একক কাটছে, 1 2 3 4, আর ওয়াই অক্ষ থেকে কত একক কাটছে? 3, 1 2 3। তো এই বিন্দুটা আমরা কি করে দেব? যোগ করে দেব। ঠিক আছে, তাহলে এটি হচ্ছে এটার লেখচিত্র। ওকে, তাহলে এই বিন্দুটা আমরা বলতে পারি 4,0, আর এই বিন্দুটা বলতে পারি আমরা 0,3। ঠিক আছে, তো সর্বশেষ এখানে 25 নম্বর প্রশ্নটি, f of x = sin x এই ফাংশনটি দিল, বললো যে ফাংশনটির ডোমেন কি রিয়েল নাম্বার?
রিয়েল নাম্বার, কারণ আমরা এক্স এর জায়গায় ইচ্ছা মতো রিয়েল নাম্বার থেকে যে কোনো মান বসিয়ে দিতে পারবো। তাহলে একটা ফাংশনের ইনপুটগুলোই হচ্ছে কি ডোমেন। ওকে, আবার দেখতে পাচ্ছি যে ইনপুট বসানোর ফলে যে আউটপুটটা পাবো সেটা হচ্ছে রেঞ্জ। তো এখানে আমি যাই বসানো কেন, এই যে -1 থেকে 1 এর মধ্যবর্তী সব মানগুলোই থাকবে, তো এটা আমাদের জানা বিষয়। আবার বলতেছে যে লেখচিত্রটি কি ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম। তো আমরা যদি সাইন এক্স এর গ্রাফ করি, তো সাইন এক্স এর গ্রাফ করলে আমরা দেখতে পাবো এরকম হবে, ঠিক আছে। তো এটা কখনই ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম নয়। ওকে, এটা হচ্ছে মিথ্যা স্টেটমেন্ট। তাহলে এখানকার সঠিক উত্তর হবে 1 ও 2, ঠিক আছে।